আসসালামু আলাইকুম। স্টক ভ্যালুয়েশন বা স্টকের মূল্যায়ন এই চ্যাপ্টারের উপর আমি আজকে 3 নম্বর লাইভ ক্লাস নিব। গত ক্লাসে আমরা এই শীটের 8 পর্যন্ত অঙ্কের সমাধান করা শিখেছিলাম। আজকে আমরা প্রবলেম 9 থেকে অঙ্ক করা স্টার্ট করব। তবে প্রবলেম 9 যাওয়ার আগে আমি মাল্টিপিরিয়ড মডেলের যেই P0 বের করার সূত্রটা আছে এই সূত্রটা একটু বুঝাবো। ঠিক আছে, সো এখানে আমরা P0 সমান একটা সূত্র দেখতে পাচ্ছি, D1 ডিভাইড বাই 1 plus k whole to the power 1 plus d2 divided by 1 plus k whole to the power 2 plus dot 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 plus dn plus pn divided by 1 plus k whole to the power n। তো এই সূত্রটা হচ্ছে মাল্টিপিরিয়ড মডেলের সূত্র, অর্থাৎ শেয়ারের বর্তমান মূল্য যদি আমরা মাল্টিপিরিয়ড মডেলে বের করতে চাই তাহলে এই সূত্রটা প্রয়োগ করতে হবে। তো কখন আমরা হচ্ছে শেয়ারের বর্তমান মূল্য বের করার জন্য এই সূত্রটা প্রয়োগ করব, আমি একটা নোট লিখে দিয়েছি যে যদি অঙ্কে একাধিক গ্রোথ রেট দেওয়া থাকে অথবা অঙ্কটি একাধিক বছরের হয় তবে মাল্টিপিরিয়ড মডেলে সূত্রটি ব্যবহৃত হবে। মানে অঙ্কের মধ্যে যদি একাধিক গ্রোথ রেট দেওয়া থাকে, হ্যাঁ, যদি অঙ্কের মধ্যে একাধিক গ্রোথ রেট দেওয়া থাকে, যেমন 2টা গ্রোথ রেট দেওয়া আছে বা 3টা গ্রোথ রেট দেওয়া আছে, অথবা অঙ্কটা যদি একাধিক বছরের হয়, যেমন 5 বছরের জন্য 5টা ডিভিডেন্ড দেওয়া আছে বা 6 বছরের জন্য 6টা ডিভিডেন্ড দেওয়া আছে, হ্যাঁ, তো এই দুই ধরনের সিচুয়েশনে আমরা মাল্টিপিরিয়ড মডেলের সূত্র প্রয়োগ করে শেয়ারের বর্তমান মূল্য বা P0 বের করব। আসো আমরা শীটের 9 নম্বর অঙ্কটা একটু পড়ি। আচ্ছা, স্ক্রিনে আমরা 9 নম্বর অঙ্কটি দেখতে পাচ্ছি। এখানে বলা হয়েছে বাংলাদেশি ল্যাম্পস লিমিটেড কারেন্টলি পেইজ অ্যান অ্যানুয়াল ডিভিডেন্ড অফ টাকা 18 পার শেয়ার অফ কমন স্টক। বলছে বাংলাদেশি ল্যাম্প লিমিটেড বর্তমানে শেয়ার প্রতি 18 টাকা লভ্যাংশ পরিশোধ করে। তাহলে এই যে কারেন্টলি পেইজ কথাটা বলছে, এটা দিয়ে বোঝাচ্ছে যে শেয়ার প্রতি লভ্যাংশ 18 টাকা বর্তমানে পরিশোধ করা হয়। সো বর্তমান লভ্যাংশকে আমরা D0 দ্বারা প্রকাশ করি। সো আমরা লিখবো যে D0 হচ্ছে 18 টাকা। দ্য রিকোয়ার রেট অফ রিটার্ন অফ কমন স্টক অফ দ্য কোম্পানি ইজ 12%। বলছে এই কোম্পানির রিকোয়ার রেট অফ রিটার্ন বা প্রত্যাশিত আয়ের হার হচ্ছে 12%। এটা কে এর মান, কে এর মান প্রশ্নে 12% দেওয়া আছে। ইস্টিমেট দ্য ভ্যালু অফ কমন স্টক, কমন স্টকের ভ্যালু বের করতে বলছে বা P0 বের করতে বলছে, আন্ডার অ্যাজাম্পশনস দ্যাট ডিভিডেন্ড আর এক্সপেক্টেড টু গ্রো অ্যাট অ্যান অ্যানুয়াল রেট অফ 5% ফর ইচ অফ দ্য নেক্সট 3 ইয়ার্স। বলছে গ্রোথ রেট হচ্ছে 5%, হ্যাঁ, আগামী 3 বছর পর্যন্ত। অর্থাৎ এই যে গ্রোথ রেট দেওয়া আছে 5%, এটা হচ্ছে আমাদের প্রথম গ্রোথ রেট। আমাদের এই অঙ্কে 2টা গ্রোথ রেট আছে। এই 5% এটা হচ্ছে আমাদের প্রথম গ্রোথ রেট, যেটা কাজ করবে আগামী 3 বছর পর্যন্ত। সো প্রথম গ্রোথ রেটকে আমরা G1 দ্বারা প্রকাশ করব। G1 কাজ করবে 3 বছর, এটা আমরা বুঝতে পারছি। ফলোইড বাই এ কনস্ট্যান্ট গ্রোথ রেট অফ 4% ফ্রম ইয়ার 4 টু ইনফিনিটি। 4 থেকে আজীবন, 4 থেকে আজীবন আমাদের গ্রোথ রেট কাজ করবে 4% করে। সো এটা আমাদের দ্বিতীয় গ্রোথ রেট, যাকে আমরা G2 দ্বারা প্রকাশ করব। G2 এর মান হচ্ছে 4%। তো পুরো অঙ্কটা আমরা পড়লাম। আমাদের অঙ্কের মধ্যে কি কি দেওয়া আছে আরেকবার একটু বলি। কারেন্ট ডিভিডেন্ড পার শেয়ার D0 দেওয়া আছে 18 টাকা। তারপর রিকোয়ার রেট অফ রিটার্ন কে এর মান দেওয়া আছে 12%। বের করতে বলছে ভ্যালু অফ কমন স্টক, অর্থাৎ কমন স্টকের মূল্য বা কমন স্টকের বর্তমান মূল্য বের করতে বলছে, অর্থাৎ P0 বের করব। যেখানে বলা আছে যে গ্রোথ রেট 5% ফর ইচ অফ দ্য নেক্সট 3 ইয়ার্স, মানে আগামী 3 বছরের প্রত্যেক বছর আমাদের গ্রোথ রেট হচ্ছে 5% করে। তাহলে এই যে 5% গ্রোথ রেট, এইটা কাজ করবে কয় বছর, আগামী 3 বছর পর্যন্ত। সো এই গ্রোথ রেটটা আমাদের প্রথম গ্রোথ রেট, সেহেতু আমরা G1 দ্বারা প্রকাশ করব। G1 এর মান হচ্ছে 5%। আর কনস্ট্যান্ট গ্রোথ রেট দেওয়া আছে, যেটা কাজ করবে 4 নাম্বার বছর থেকে আজীবন। ঠিক আছে, মানে 3 বছর পর্যন্ত G1 কাজ করবে, এরপর 4 নাম্বার থেকে আজীবন কাজ করবে হচ্ছে G2। G2 এর মান হচ্ছে 4%। এখন আমাকে বের করতে বলছে যে শেয়ারের ভ্যালু কত বা কমন স্টকের ভ্যালু কত, অর্থাৎ P0 কত, এটা আমাদেরকে বের করতে বলছে। এই যে ভ্যালু অফ কমন স্টক, ঠিক আছে। সো এইখানে P0 বের করার জন্য আমরা মাল্টিপিরিয়ড মডেলের সূত্র প্রয়োগ করব, কারণ অঙ্কের মধ্যে G1 G2 অর্থাৎ 2টা গ্রোথ রেট দেওয়া আছে। এই জন্য মাল্টিপিরিয়ড মডেলের সূত্র প্রয়োগ করে আমরা P0টা বের করব। সো প্রথমে আমরা গিভেনটা লিখে ফেলি যে কারেন্ট ডিভিডেন্ড পার শেয়ার D0 হচ্ছে 18 টাকা। এই যে লিখলাম কারেন্ট ডিভিডেন্ড পার শেয়ার D0 হচ্ছে 18 টাকা। তারপর রিকোয়ার রেট অফ রিটার্ন কে এর মান 12%, লিখলাম রিকোয়ার রেট অফ রিটার্ন কে ইকাল টু 12% অথবা 0.12। তারপর ভ্যালু অফ কমন স্টক P0 বাইর করতে বলছে, যেখানে আমাদের প্রথম গ্রোথ রেট 5%, দ্বিতীয় গ্রোথ রেট হচ্ছে 4%। সো আমরা 2টা গ্রোথ রেট লিখে ফেলি। হ্যাঁ, গ্রোথ রেট ফর ফার্স্ট 3 ইয়ার্স, প্রথম 3 বছরের জন্য গ্রোথ রেট G1 হচ্ছে 5% অথবা 0.05। আর এই যে 4% যেটা 4 থেকে আজীবন কাজ করবে, এটা হলো কনস্ট্যান্ট গ্রোথ রেট। সো কনস্ট্যান্ট গ্রোথ রেট G2 হচ্ছে 4% অর 0.04। আর বের করতে বলছে ভ্যালু অফ কমন স্টক, আমরা লিখলাম ভ্যালু অফ কমন স্টক P0 সমান হোয়াট। আমাদের গিভেনটা লেখা হয়ে গেছে। সো এখন আমরা যে কাজটা করব, আমাদের একটা ওয়ার্কিংস আছে, ছোট একটা ওয়ার্কিংস আছে।
আমি ওয়ার্কিংসটা বুঝাই। আমাদের কিছু ডিভিডেন্ড বাইর করতে হবে, হেয়ারে আমাদের কিছু ডিভিডেন্ড বাইর করতে হবে। সো কয়টা ডিভিডেন্ড বাইর করব সেটা একটা প্রশ্ন। আমি এখানে একটু বলে দিই। আমাদের G1 কাজ করবে কয় বছর? G1 কাজ করবে 3 বছর। G1 কাজ করবে 3 বছর। আর G2 কাজ করবে কয় বছর? G2 কাজ করবে আজীবন। G2 কাজ করবে আজীবন। আজীবন বললে আমরা 1 বছর ধরবো। তাহলে এই অঙ্কটা হচ্ছে টোটাল 4 বছরের অঙ্ক। ঠিক আছে? তো 4 বছরের অঙ্ক যদি হয় তাহলে আমরা 4টা ডিভিডেন্ড বের করব। কি বললাম? 4 বছরের অঙ্ক যদি হয় তাহলে আমরা 4টা ডিভিডেন্ড বের করব। মানে আমাদের প্রথম যে গ্রোথ রেট এটা কাজ করবে 3 বছর, আর দ্বিতীয় গ্রোথ রেট কাজ করবে আজীবন। আজীবন বললে আমরা 1 বছর ধরবো। সেক্ষেত্রে 1 আর 3 যোগ করলে হয় 4 বছর। এই 4 বছরের জন্য 4টা ডিভিডেন্ড আমাদের বের করতে হবে, অর্থাৎ D1 D2 D3 D4। এই যে আমরা D1 বের করব, D2 বের করব, D3 বের করব, D4 বের করব। এখন অঙ্ক ভেদে কখনো আমাদের D5 বের করতে হবে, D6 বের করতে হবে। এটা ডিপেন্ড করে আর কি, যে আমরা একটু হিসাবটা করা যদি শিখে যাই তাহলে ডিভিডেন্ড কয়টা বের করতে হবে হেয়ারের মধ্যে এটা আমরা বুঝতে পারবো। ঠিক আছে? আমাদের G1 এইটা কাজ করবে কয় বছর বলে দিয়েছে না? নেক্সট 3 ইয়ার্স, 3 বছর কাজ করবে। তা আমি G1 এর পাশে মনে মনে চিন্তা করবো যে G1 কাজ করবে 3 বছর, আর G2 কাজ করবে 4 থেকে আজীবন, তার মানে আজীবন কাজ করবে G2। সো আমাদের জি টু কাজ করবে আজীবন। আজীবন বললে আমরা 1 বছর ধরবো। তাহলে 3 আর 1 মিলে টোটাল 4 বছরের জন্য 4টা ডিভিডেন্ড বাইর করতে হবে। তো আমরা D1টা কিভাবে বের করবো? D0 × 1 + G1। হ্যাঁ, D1কে যখন ভাঙবো তখন কি হবে? এটা হবে D0 × 1 + G1। তো D0 মান আমাদের প্রশ্নে আছে 18 টাকা, আমরা 18 টাকা বসাইলাম। তারপরে 1 + G1, এই যে 1 + G1 এর মান হচ্ছে 0.05। তারপর ক্যালকুলেশন করলে 18.9 আসে D1 এর মান। এখন D1 বের করার পর আমরা D2 বের করব। এখন D2 বের করার সূত্র হচ্ছে D1 × 1 + G1। মানে যখন তুমি 1কে ভাঙাইছো তখন এটা D0 হয়েছে না? তখন 2কে যখন ভাঙাবা তখন এটা D1 হবে। ঠিক আছে? মানে এই সিকোয়েন্সটা মনে রাখলে সূত্র মুখস্থ করা খুব সহজ হয়ে যাবে আর কি, বা মুখস্থ না করলেও মনে থাকার কথা। যে আমরা যখন D1কে ভাঙাবো তখন 1টা হয়ে যায় 0। এই যে D1কে যখন ভাঙাইতেছি তখন D0-র সাথে গুণ করতেছি 1 + G1। তাহলে D2কে যখন ভাঙাবো এই 2 হয়ে যাবে 1। হ্যাঁ, D1 × 1 + G1। তা D1 এর মান হচ্ছে 18.9। সো আমরা 18.9 বসাইলাম। তার সাথে গুণ করতে হবে 1 + G1। G1 এর মান হচ্ছে 0.05। সো ক্যালকুলেশন করলে 19.85 আসে রেজাল্ট। এরপর আমরা D3 বের করব। D3টা ভাঙাইতে গেলে আমরা হচ্ছে 3টাকে 2 করবো। এই যে D2 করলাম, এরপরে 1 + G1। এখন D2-র মান কত? এই 19.85। এই যে 19.85 বসাই দিলাম, তার সাথে গুণ হবে 1 + G1। G1 এর মান হচ্ছে 0.05। সো ক্যালকুলেশন করলে 20.84। এরপর আমরা D4 বের করব। যখনই D4 বের করব তখন গ্রোথ রেট কিন্তু সেকেন্ডটা ইউজ করতে হবে, কারণ G1 3 বছর কাজ করবে। এই যে 3 বছর কাজ হয়ে গেছে। D1 যখন বের করছি তখন G1 ইউজ করেছি, D2 যখন বের করছি G1 ইউজ করেছি, D3 যখন বের করেছি আমরা G1 ইউজ করেছি। G1 কিন্তু 3 বছর ব্যবহার করে ফেলছি। ঠিক আছে? আমরা G1 এর সাহায্যে 3টা ডিভিডেন্ড কিন্তু বের করে ফেলছি। সো 3 বছর G1 কাজ করছে। এখন আমরা যখন হচ্ছে D4 বের করব তখন কিন্তু G2 এর সাহায্যে বের করতে হবে। সো D4কে যখন ভাঙাবো এটা হবে D3 × 1 + G2। মানে 1 কমে যাবে আর কি, যখন 4কে ভাঙাবো 1 কমে যাবে। সো D3 × 1 + G2। D3 মান কত? 20.84। এই যে 20.84, তার সাথে গুণ হবে 1 + G2। G2 হচ্ছে 0.04। ক্যালকুলেশন করলে 21.67 আসে D4 এর মান। সো আমাদের 4 বছর 4টা ডিভিডেন্ড বের হয়েছে। সো ডিভিডেন্ড যদি 4টা বের হয় তাহলে 4 নম্বর বছরের আগের যে বছরটা সেই বছরের প্রাইস বের করতে হবে। মানে আমাদের মূল সূত্রে আমাদের হচ্ছে এই P3টা কাজে লাগবে। তো ডিভিডেন্ড যদি 4টা বের হয়, মানে 4 বছরের জন্য ডিভিডেন্ড যদি 4টা বের হয়, তাহলে 4 নম্বর বছরের আগের বছর কি 3 নম্বর বছর, ওই 3 নম্বর বছরের প্রাইসটা বের করা লাগবে। ডিভিডেন্ড যদি 5টা বের হয় তাহলে 5 নম্বর বছরের আগের বছর 4 নম্বর বছর, 4 নম্বর বছরের প্রাইসটা বের করা লাগবে। যদি ডিভিডেন্ড 10টা বের হয় তাহলে 10 নম্বর বছরের যে আগের বছরটা আছে 9 নম্বর বছর, ওই 9 নম্বর বছরের প্রাইসটা কাজে লাগবে। সো 9 নম্বর বছরের প্রাইসটা তখন বের করা লাগবে। তো আমরা এইখানে যেহেতু ডিভিডেন্ড আমি 4 বছরের জন্য 4টা ডিভিডেন্ড বের করছি, তাহলে 4 নম্বর বছরের আগের বছরের প্রাইসটা আমার বের করতে হবে। এটা মূল সূত্রে কাজে লাগবে। এই জন্য আমরা হচ্ছে P3টা বের করতেছি। এখন P3 সূত্র মুখস্থ করলে হবে না, এটা আমরা একটা টেকনিক্যালি মনে রাখবো। কিভাবে? শেষ যে ডিভিডেন্ডটা আছে এটা উপরে বসবে এবং তাকে ভাগ করবা KE - শেষ গ্রোথ রেট দিয়ে। আবারও বলতেছি, P3
এই সূত্র মুখস্থ করা যাবে না, এটা টেকনিক্যালি মনে রাখবো। P3 সূত্রটা কি হবে, আমাদের শেষ যে ডিভিডেন্ডটা আছে D4, এই D4 উপরে বসবে, তাকে ভাগ করবা KE মাইনাস শেষ গ্রোথ রেট। আমাদের গ্রোথ রেট তো দুইটা, একটা G1 একটা G2, তো শেষ কোনটা, G2 না, ওই জন্য G2টা বিয়োগ যাবে। যে অঙ্কে গ্রোথে তিনটা থাকবে তখন কিন্তু KE মাইনাস G3 ইউজ করতে হবে। তো P3 সূত্রটা আমরা কিভাবে মনে রাখলাম, যে D4 মানে শেষ ডিভিডেন্ড উপরে বসে ভাগ করবো KE মাইনাস শেষ গ্রোথ রেট দ্বারা। সো মান বসায় ক্যালকুলেশন করলাম, 270.88 আসলো রেজাল্ট। এখন আমরা মেইন যে সূত্র আছে, আমরা মেইন সূত্র বসাইয়া P0 বাইর করতে পারবো। সো লিখবো যে উইনো, আমরা জানি P0 সমান, সূত্রটা বসাই দিলাম। এখন এই সূত্রের মধ্যে যখন আমরা মান বসাবো তখন আমাদের বুঝতে হবে যে আমরা এন বলতে আসলে কত বছরের ডিভিডেন্ডকে বুঝতেছি, আবার PN বলতে কত বছরের প্রাইসকে বুঝতেছি, এটা কিন্তু আমাদের একটু বুঝার আছে। তো এখানে আমি পি যত বের করব আমাদের সূত্রটা তত পর্যন্ত এক্সপান্ড হবে। এখানে যেহেতু আমি P3 বের করছি, সেহেতু আমাদের এই যে DN মানে হচ্ছে D3, PN মানে হচ্ছে P3, মানে 3 গিয়ে আমাদের সূত্রটা শেষ হয়ে যাবে। যদি এইখানে আমি কোনো কারণে ধরো এখানে ডিভিডেন্ড 10 বছরের জন্য 10টা বের করছি, তাহলে তো P9 বের করা লাগতো, তখন আমার সূত্রটা 9 পর্যন্ত টানা লাগতো, অর্থাৎ D9 প্লাস P9 গিয়ে সূত্রটা শেষ করতাম, 1 প্লাস K হোল টু দি পাওয়ার 9, এইভাবে সূত্রটা শেষ করতাম। কিন্তু এইখানে যেহেতু আমরা P3 বের করছি, সূত্রটা আমরা 3 নিয়ে শেষ করে দিব। হ্যাঁ, অর্থাৎ D1 ডিভাইড বাই 1 প্লাস K হোল টু দি পাওয়ার 1 প্লাস D2 ডিভাইড বাই 1 প্লাস K হোল টু দি পাওয়ার 2 প্লাস D3 প্লাস P3 1 প্লাস K হোল টু দি পাওয়ার 3। তাহলে আমরা সূত্রটার মধ্যে মান যখন বসাবো তখন আমরা D1 এর মানটা বসাবো 18.9, ভাগ করবো 1 প্লাস K হোল টু দি পাওয়ার 1 দ্বারা, এই যে 1 প্লাস K এর মান হচ্ছে 0.12, 1 প্লাস K হোল টু দি পাওয়ার 1, তারপরে প্লাসের প্লাস D2 এর মান হচ্ছে 19.85, এই যে 19.85, তাকে ভাগ করবো হচ্ছে 1 প্লাস K হোল টু দি পাওয়ার 2 দ্বারা, এই যে 1 প্লাস K মান হচ্ছে 0.12, হ্যাঁ 1 প্লাস K হোল টু দি পাওয়ার 2 দ্বারা এই যে 19.85 কে ভাগ করবো। হ্যাঁ, তারপরে এই ডট ডট আর দেওয়া যাবে না, যখন মান বসাবো তখন সিরিয়ালি মান বসায় যেতে হবে, P3 পর্যন্ত সিরিয়ালি মান বসায় যেতে হবে। তো আমি D1 বসাইছি, D2 বসাইছি, এরপরেই আমাদের ওই যে DN প্লাস PN এর কাজ চলে আসে, কারণ 3 বছরের অঙ্ক তো। তা আমরা হচ্ছে DN এর পরিবর্তে D3 এর মানটা বসাই দিলাম, PN এর পরিবর্তে আমরা P3 এর মানটা বসাই দিলাম। এরপর ভাগ করে দিব 1 প্লাস K হোল টু দি পাওয়ার 3 দ্বারা। এরপর ক্যালকুলেশন করলে আমাদের রেজাল্ট চলে আসবে 240.4। এটি হচ্ছে আমাদের অঙ্কের অ্যান্সার। মানে এইখানে যেই ইয়েলো কালারে যে মানটা বসাইছি, তুমি চাইলে যদি মনে না রাখতে পারো তাহলে এখানে একটা লাইন করে নিতে পারো, যে D1 ডিভাইড বাই 1 প্লাস K হোল টু দি পাওয়ার 1 প্লাস D2 ডিভাইড বাই 1 প্লাস K হোল টু দি পাওয়ার 2। এখন DN আর PN, এটা তো যেহেতু আমি 3 পর্যন্ত সূত্রটা নিব, হ্যাঁ সেহেতু আমাদের ওই DN PN কে ধরে ফেলছি, অর্থাৎ D3 প্লাস P3 ডিভাইড বাই 1 প্লাস K হোল টু দি পাওয়ার 3। তারপরে চাইলে এখান থেকে মান বসাইলা, ক্যালকুলেশন করলে আমাদের রেজাল্ট চলে আসলো। বাট ওই সেকেন্ড যে লাইনটা আমি করলাম এটা ম্যান্ডেটরি না, মানে আমরা মেইন সূত্রটা বসানোর পর আমরা জাস্ট হচ্ছে ফোকাস রাখবো যে এই DN বলতে আমরা কততম বছরের ডিভিডেন্ডকে বুঝতেছি, আর PN বলতে কততম বছরের প্রাইসকে বুঝতেছি। এটা যদি আমরা ফাইন্ড আউট করতে পারি তাহলে আর এই মাঝখানে লাইন না লিখেও আমরা সরাসরি হচ্ছে মান বসাই দিতে পারি। ঠিক আছে, যে যেহেতু এখানে আমি P3 বের করছি, সেহেতু আমাদের সূত্রটা 3 পর্যন্ত নিয়ে শেষ করে দিতে হবে। এই যে দেখো আমি সূত্রটাকে কিন্তু পরের লাইনে 3 পর্যন্ত লিখে শেষ করেছি, তারপরে মান বসাইছি, রেজাল্ট চলে আসে 240.4। দেখো তো বুঝতে পারছি কিনা প্রবলেম 9 নম্বর অঙ্ক। আর যদি কোনো কোশ্চেন থাকে স্পেসিফিক তাহলে আমাকে করতে পারো, আমি কোশ্চেন অ্যান্সার দিব, সমস্যা নাই। আচ্ছা, আশা করি পারবা 9 করতে। 9-এর পর আমরা 10 নম্বর অঙ্কে যাচ্ছি। আচ্ছা, 10 নম্বর যে অঙ্কটা আছে, 10-11 হোমওয়ার্ক থাকবে, আমি জাস্ট একটু বুঝাই দিই যে কিভাবে সমাধানটা করতে হবে। আমাদের 10 নম্বর অঙ্কে বলছে যে সাপোজ দ্যাট, ধরে নাও এ কোম্পানিজ এক্সপেক্টেড ডিভিডেন্ড নাও ইজ টাকা 3.48 পার শেয়ার। বলছে একটা কোম্পানির এক্সপেক্টেড ডিভিডেন্ড এখন 3.48 টাকা। নর্মালি এক্সপেক্টেড ডিভিডেন্ড থাকলে সেটাকে আমরা D1 বলি, কারণ এক্সপেক্টেড ডিভিডেন্ড মানে প্রত্যাশিত লভ্যাংশ। তো প্রত্যাশিত লভ্যাংশ মানে ভবিষ্যতের লভ্যাংশ, এই জন্য এটাকে আমরা D1 বলতাম। কিন্তু যখন এক্সপেক্টেড ডিভিডেন্ড নাও বলবে তখন এখনকার প্রত্যাশা, তার মানে এই ডিভিডেন্ডটা হচ্ছে এখনকার ডিভিডেন্ড। ঠিক আছে, এক্সপেক্টেড ডিভিডেন্ড নাও যখন বলবে তখন আমরা বুঝবো এটা প্রত্যাশিত লভ্যাংশ এখনকার।
তাহলে এখনকার প্রত্যাশিত লভ্যাংশ মানে এটা বর্তমান লভ্যাংশ, যাকে ডি জিরো দ্বারা প্রকাশ করতে হবে। এই যে কারেন্ট ডিভিডেন্ড পার শেয়ার ডি জিরো হচ্ছে আমাদের 3.48 হবে, 3.48। ঠিক আছে, এই নাও এর নিচে শীটের মধ্যে দাগ দিয়ে রাখবা। ঠিক আছে, নাও থাকার কারণে আমাদের এই ডিভিডেন্ডটা বর্তমান হিসেবে বিবেচিত হচ্ছে। নাও যদি না থাকতো তাহলে কিন্তু এটা ভবিষ্যতে ডিভিডেন্ড হয়ে যেত, তখন এটাকে আমরা ডি ওয়ান দ্বারা প্রকাশ করতাম। কিন্তু যখন এক্সপেক্টেড ডিভিডেন্ড নাও বলবে তখন বুঝায় যে প্রত্যাশিত লভ্যাংশ এখনকার। ঠিক আছে, সো এখনকার প্রত্যাশিত লভ্যাংশ মানে এটা বর্তমান লভ্যাংশ, এই জন্য আমরা এটাকে ডি জিরো দ্বারা প্রকাশ করব। ইটস ডিভিডেন্ড আর এক্সপেক্টেড টু গ্রো 15% ফর 6 ইয়ার্স। বলছে 6 বছর পর্যন্ত আমাদের ডিভিডেন্ড গ্রোথ রেট 15%। তাহলে প্রথম 6 বছরের, হ্যাঁ, গ্রোথ রেট হচ্ছে কত পার্সেন্ট? 15%। এটা হচ্ছে আমাদের জি ওয়ান এর মান, জি ওয়ান এর মান 15%। দেন অ্যাট এ রেট অফ 8% ইনডিফিনিটলি, এবং অনির্দিষ্টকালের জন্য আমাদের গ্রোথ রেট হচ্ছে 8%। সো এটা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট গ্রোথ রেট, যাকে আমরা জি টু বলবো। জি টু হচ্ছে 8%, মানে যেই গ্রোথ রেটটা ইনডিফিনিটলি কাজ করে, বা হচ্ছে যেই গ্রোথ রেটটা ফর এভার কাজ করে। হুম। হ্যাঁ, সেই গ্রোথ রেটটাকে আমরা বলি কনস্ট্যান্ট গ্রোথ রেট বা স্থির গ্রোথ রেট। ঠিক আছে, সো এই যে 8%, এটা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট গ্রোথ রেট, কারণ এই গ্রোথ রেটটা আজীবন কাজ করবে, ইনডিফিনিটলি অনির্দিষ্টকালের জন্য কাজ করবে বা আজীবন কাজ করবে। সো এই 8% এটা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট গ্রোথ রেট, যাকে আমরা জি টু বলবো। জি টুর মান হচ্ছে 8%। সো দুইটা গ্রোথ রেট পাইছি প্রশ্নের মধ্যে। আমাদের প্রথম গ্রোথ রেট 15%, যেটা 6 বছর কাজ করবে। আর দ্বিতীয় গ্রোথ রেট 8%, যেটা ইনডেফিনিটলি অনির্দিষ্টকালের জন্য কাজ করবে। সো এই 8% এটা হচ্ছে আমাদের পরবর্তী গ্রোথ রেট, বা সেকেন্ড গ্রোথ রেট, যাকে আমরা জি টু বলছি। ক্যাপিটালেশন রেট কে এর মান প্রশ্নে দেওয়া আছে 12%। হোয়াট ইজ দ্য প্রাইস অফ শেয়ার টুডে, মানে এই শেয়ারের আজকের দাম কত বা পি জিরো কত, এটা আমাদেরকে বের করতে বলছে। ঠিক আছে, সো পি জিরো মানটা আমরা বের করে ফেলবো। তো কেউ কি বলতে পারবা এখানে আমরা যখন অঙ্কটা করব তখন ডিভিডেন্ড হেয়ারের মধ্যে কয়টা বের হবে? এটা তো মাল্টি পিরিয়ডের অঙ্ক, তাই না? এই যে প্রথম গ্রোথ রেট দেওয়া আছে 15%, দ্বিতীয় গ্রোথ রেট দেওয়া আছে 8%, দুইটা গ্রোথ রেট যেহেতু প্রশ্নে আছে, এটা মাল্টি পিরিয়ড মডেলের সূত্র প্রয়োগ করতে হবে। এখন মাল্টি পিরিয়ড মডেলের সূত্রের মধ্যে আমরা জানি যে হেয়ারের মধ্যে কিছু ডিভিডেন্ড বের করতে হয়। সো এই অঙ্কের মধ্যে কয়টা ডিভিডেন্ড বের করতে হবে? এই অঙ্কের মধ্যে টোটাল 7টা ডিভিডেন্ড বের করতে হবে। এই যে আমাদের 15%, এটা কাজ করবে হচ্ছে 6 বছর। সো আমরা হচ্ছে, হ্যাঁ, ডি ডি ওয়ান, তারপরে ডি টু, তারপরে ডি থ্রি, হ্যাঁ, তারপরে হচ্ছে ডি ফোর, ডি ফাইভ, ডি সিক্স পর্যন্ত বের করব। এরপরে দ্বিতীয় গ্রোথ রেট কাজ করবে ইনডিফিনিটলি বা আজীবন, এই জন্য আমাদের ডি সেভেন বের করতে হবে দ্বিতীয় গ্রোথ রেটের সাহায্যে। হ্যাঁ, ডি সিক্স ইন্টু ওয়ান প্লাস জি টু, ওই সূত্র দিয়ে আমরা হচ্ছে ডি সেভেনটা বের করবো। আর যেহেতু আমি 7টা ডিভিডেন্ড বের করছি, সেহেতু আমাদের পি সিক্স বের করতে হবে, মানে 7 নম্বর বছরের আগের যে বছরটা আছে 6 নম্বর বছর, ওই 6 নম্বর বছরের প্রাইসটা বের করতে হবে, অর্থাৎ পি সিক্স বের করতে হবে। পি সিক্স এর সূত্র কিন্তু মুখস্থ রাখা যাবে না। শেষ ডিভিডেন্ড হচ্ছে ডি সেভেন, শেষ ডিভিডেন্ড উপরে বসবে, তাকে আমরা ভাগ করব কেই মাইনাস শেষ গ্রোথ রেট দ্বারা। হ্যাঁ, এটা কিন্তু আমাদের পি সিক্স এর সূত্র। এরপরে গিয়ে আমরা পি জিরো সমান হচ্ছে সূত্র বসাই দিয়ে আমরা সমাধানটা করে ফেলবো। সো 10 হোমওয়ার্ক থাকলো, 10 পারবা করতে। 10-এর পর 11 নম্বর যে অঙ্কটা আছে, ডলফিন কোম্পানিজ কস্ট অফ ক্যাপিটাল 10%, এটা কে এর মান। রিসেন্টলি কোম্পানি ডিক্লেয়ার্ড ডিভিডেন্ড টাকা 15 পার শেয়ার। রিসেন্টলি ডিভিডেন্ড, রিসেন্টলি ডিক্লেয়ার ডিভিডেন্ড মানে হচ্ছে কারেন্ট ডিভিডেন্ড। হ্যাঁ, আমি বলেছিলাম যে রিসেন্ট ডিভিডেন্ড পার শেয়ার, কারেন্ট ডিভিডেন্ড পার শেয়ার এগুলো একই কথা। তো রিসেন্টলি কোম্পানি ডিক্লেয়ার ডিভিডেন্ড অফ টাকা 15 পার শেয়ার, অর্থাৎ রিসেন্ট ডিভিডেন্ড বা কারেন্ট ডিভিডেন্ড একই কথা। কারেন্ট ডিভিডেন্ড পার শেয়ার ডি জিরো মান হচ্ছে 15 টাকা। ইট ইজ এক্সপেক্টেড টু গ্রো 9% ফর দ্য নেক্সট 3 ইয়ার্স। লভ্যাংশ আগামী 3 বছর পর্যন্ত 9% করে বৃদ্ধি পাবে। সো এটা হচ্ছে আমাদের প্রথম গ্রোথ রেট, যেটা কাজ করবে 3 বছর। তো প্রথম গ্রোথ রেটকে আমরা জি ওয়ান বলবো। জি ওয়ান এর মান 9%, এটা কাজ করবে 3 বছর। অ্যান্ড দেয়ার আফটার কনস্ট্যান্ট গ্রোথ রেট 6% ফ্রম ইয়ার 4 টু ইনফিনিটি, এবং 4 থেকে আজীবন আমাদের গ্রোথ রেট 6%। এটা কনস্ট্যান্ট গ্রোথ রেট, যাকে আমরা জি টু বলবো। এখন বলছে ফাইন্ড আউট প্রাইস অ্যাট হুইচ দ্য শেয়ার শুড সেল, মানে শেয়ারের প্রাইস বের করো যেই দামে এই শেয়ারটা বিক্রি করা উচিত। তো আমরা শেয়ারের প্রাইস বের করবো, অর্থাৎ পি জিরো বের করবো। ঠিক আছে, পি জিরো বের করবো, ওই দামে এই শেয়ারটা বিক্রি করা উচিত। পি জিরো মানে তো ন্যায্য দাম, তাই না? আমরা কি বের করবো? পি জিরোটা বের করবো। হ্যাঁ, সো এই পি জিরো দামে এই শেয়ারটা বিক্রি করা উচিত। তো আমাদের প্রশ্নের মধ্যে যা যা আছে এগুলো পড়ে আমরা বুঝতে পারলাম যে এটা মাল্টিপিরিয়ড মডেলের অঙ্ক। হ্যাঁ, কারণ অঙ্কের মধ্যে গ্রোথে দুইটা আছে। আমাদের প্রথম গ্রোথ রেট হচ্ছে 9%, যেটা 3 বছর কাজ করবে। দ্বিতীয় গ্রোথ রেট 6%, যেটা 4 থেকে আজীবন কাজ করবে।
সো গ্রোথ রেট যেহেতু দুইটা আছে সেহেতু মাল্টি পিরিয়ড মডেলের সূত্র প্রয়োগ করে আমরা P0টা বের করব। সো এইখানে আমরা কয়টা ডিভিডেন্ড আগে বের করব? এখানে ডিভিডেন্ড বের করব হচ্ছে হেয়ারের মধ্যে 3 বছরের 3টা আর আজীবনের জন্য হচ্ছে একটা। সো আমাদের এখানে 4টা ডিভিডেন্ড বের করতে হবে, অর্থাৎ আমরা D1 বের করব, তারপরে D2 বের করব, D3 বের করব, তারপরে D4 বের করব। ঠিক আছে, ওই যে 6%-এর সাহায্যে আমরা D4টা বের করব। তাহলে আমাদের P3 বের করা লাগবে। P3 সূত্র মুখস্থ করা যাবে না, ওই শেষ ডিভিডেন্ড অর্থাৎ D4 উপরে বসবে আর কেই মাইনাস শেষ গ্রোথ রেট। হ্যাঁ, এই সূত্র দিয়ে আমরা হচ্ছে P3 বের করব, দেন আমরা P0 সমান কত সূত্র দিয়ে করে ফেলতে পারবো। সো 11 হোমওয়ার্ক থাকলো, ঠিক আছে, 10-11 হোমওয়ার্ক থাকলো, এটার একটা স্ক্রিনশট নিয়ে নাও সবাই। আমরা পরের অঙ্কটা দেখি, 12 নাম্বার যে অঙ্কটা আছে। 12 নম্বর অঙ্কটাও মাল্টি পিরিয়ড মডেলের একটা অঙ্ক। এখানে বলছে একমি কোম্পানি এক্সপেক্টস টু পে দ্য ফলোইং ডিভিডেন্ডস পার শেয়ার ফর দ্য নেক্সট 6 ইয়ার্স। আগামী 6 বছর পর্যন্ত একমি কোম্পানির ডিভিডেন্ড পার শেয়ার নিচে দেওয়া হলো। ঠিক আছে, আগামী 6 বছর পর্যন্ত একমি কোম্পানির ডিভিডেন্ড পার শেয়ার নিচে দেওয়া হলো। তো আমরা দেখতে পাচ্ছি ইয়ার হচ্ছে 1 থেকে 6 এবং প্রত্যেক বছরের এক্সপেক্টেড ডিভিডেন্ড দেওয়া আছে। প্রথম বছর শেষে এক্সপেক্টেড ডিভিডেন্ড পার শেয়ার হচ্ছে 6 টাকা, দ্বিতীয় বছর শেষে এক্সপেক্টেড ডিভিডেন্ড পার শেয়ার হচ্ছে 6.60 টাকা। এইভাবে আমার 6 বছরে 6টা ডিভিডেন্ড দেওয়া আছে। অর্থাৎ আমার প্রশ্নের মধ্যে D1 D2 এগুলো বের করা আছে। D1 6 টাকা, D2 6.60, D3 7.26, তারপরে D4 7.99, তারপরে D5 D5 8.78, তারপরে D6 9.66। তো আমাদের কাছে 6 বছরের 6টা ডিভিডেন্ড দেওয়া আছে। এখন বলছে যে দ্য কোম্পানিজ dividend is expected to grow at a constant rate of 10% from year 7 to infinite period। মানে কোম্পানির কনস্ট্যান্ট গ্রোথ রেট 10%, যেটা 7 থেকে আজীবন কাজ করবে। মানে 6 বছর পর্যন্ত আমাদের ডিভিডেন্ড দেওয়া আছে, 6 বছরে 6টা ডিভিডেন্ড দেওয়া আছে। এরপরে বলছে গ্রোথ রেট 10%, যেটা 7 থেকে আজীবন কাজ করবে। অর্থাৎ 7 নাম্বার বছরের যে ডিভিডেন্ড সেটা হচ্ছে এই ডিভিডেন্ড থেকে 10% বাড়বে। হ্যাঁ, 8-এর ডিভিডেন্ডও 10% বাড়বে, 9-এর ডিভিডেন্ড 10% বাড়বে। এইভাবে যত সামনের যত ডিভিডেন্ড আছে, হ্যাঁ, 10% করে বাড়তে থাকবে ডিভিডেন্ড। তো ওই কথাটাই বলছে যে কনস্ট্যান্ট গ্রোথ রেট 10%, যেটা 7 থেকে আজীবন কাজ করবে। তা আজীবন বললে আমরা 1 বছরের ডিভিডেন্ড একটা বাইর করে নিই। সো আমাদের এই অঙ্ক সেম কাজ করতে হবে। আমার কাছে 6টা ডিভিডেন্ড দেওয়া আছে, D1 দেওয়া আছে, D2 দেওয়া আছে, D3 দেওয়া আছে, D4 দেওয়া আছে, D5 দেওয়া আছে, D6 এটার মান দেওয়া আছে, কিন্তু D7টা আমার বাইর করে নিতে হবে। ওই যে 10% বাড়বে বলছে না, অর্থাৎ D6 ইন্টু 1+G। আমরা এই সূত্র প্রয়োগ করে আমরা D7টা বের করব। তাহলে P6 বের করতে হবে, দেন আমরা P0টা বের করব। সো আমরা ক্যালকুলেশনটা একটু করি, ঠিক আছে। প্রথমে আমরা গিভেন দিয়ে লিখবো যে কনস্ট্যান্ট গ্রোথ রেট 10% অথবা 0.10, আর রিকোয়ার রেট অফ রিটার্ন 12% অথবা 0.12, আর বের করতে হবে প্রাইস অফ কমন স্টক P0 সমান কত। সো আমার কাছে 6 বছরে 6টা ডিভিডেন্ড দেওয়া আছে, আমরা হেয়ারে 6টা ডিভিডেন্ড লিখলাম। 7 নাম্বার যে ডিভিডেন্ডটা এটা আমরা বের করে নিব, কারণ কনস্ট্যান্ট গ্রোথ রেট 10%, যেটা 7 থেকে আজীবন কাজ করবে। তো আজীবন বললে তো আর আমরা আজীবন ডিভিডেন্ড বের করতে থাকবো না, আমরা শুধু 7 নাম্বার বছর, আজীবন বললে 1 বছর ধরে আমরা শুধু 1 বছরের ডিভিডেন্ডটা বের করব। সো আমরা D7টা বের করব, D6 ইন্টু 1+G এই সূত্রের সাহায্যে। সো D6 এর মান হচ্ছে 9.66 আর 1+G, G এর মান হচ্ছে 0.10। ক্যালকুলেশন করলে 10.63 আসে D7 এর মান। আচ্ছা, এরপর P6 বের করতে হবে, কারণ D7 যদি তুমি বের করো তাহলে 7-এর আগের বছর কি 6 নাম্বার বছর। সো আমরা হচ্ছে D7 যদি বের করি তাহলে তার আগের বছরের প্রাইসটা বের করতে হবে, অর্থাৎ P6 বের করতে হবে। P6 এর সূত্রটা হচ্ছে D7 উপরে বসবে আর কেই মাইনাস শেষ গ্রোথ রেট। হ্যাঁ, শেষ গ্রোথ রেটটা হচ্ছে মাইনাস করতে হবে। এরপর ভাগটা করলে আমাদের রেজাল্ট আসে 531.5। এরপর আমরা P0 সূত্র বসাবো। হ্যাঁ, সূত্রটার মধ্যে আমরা ডট ডট ইউজ করেছি, কিন্তু যখন মান বসাবো তখন কিন্তু সূত্রের ডট ডট আছে, কিন্তু মান বসানোর সময় কিন্তু ডট ডট দেওয়া যাবে না। মান বসানোর সময় ডট ডট দিলে অঙ্ক কিন্তু একদম জিরো দিয়ে দিবে।
ঠিক আছে, সো আমরা মানটা কিভাবে বসাবো, আমরা এই যে সিক্স এর দিকে P6 এটার দিকে নজর রাখবো, হ্যাঁ P6 এর দিকে নজর রাখবো যে আমাদের মানটা 6 পর্যন্ত বসাইতে হবে, 6 বছর পর্যন্ত বসাইতে হবে। এখানে P6 না, তার মানে ওই যে D6 + P6 1 + k হোল টু দি পাওয়ার 6 কি আমাদের সূত্রটা শেষ হয়ে যাবে। তা আমি যখন মান বসাবো 6 পর্যন্ত মান বসাবো, এটা জাস্ট মাথায় রাখবো যে D1 এর মান কত 6.00, এই যে 6.00 বসাইলাম, ডিভাইড বাই 1 + k, k এর মান হচ্ছে 0.12, হ্যাঁ হোল টু দি পাওয়ার 1 লিখলাম, তারপরে প্লাস D2 এর মান কত 6.00, এই যে 6.00 বসাইলাম, ডিভাইড বাই 1 + k হোল টু দি পাওয়ার 2 লিখলাম, তারপরে প্লাস, হ্যাঁ তারপর D3 মান হচ্ছে 7.26, এই যে 7.26 লিখলাম, ডিভাইড বাই 1 + k হোল টু দি পাওয়ার 3 লিখলাম, তারপরে প্লাস এই যে D4 এর মান বসাইছি 1 + k হোল টু দি পাওয়ার 4, D5 এর মান বসাইছি 1 + k হোল টু দি পাওয়ার 5। এরপরে যখন আমি D6 বসাবো তখনই P6 বসায় ফেলবো, এই যে D6 + P6, হ্যাঁ D6 + P6 1 + k হোল টু দি পাওয়ার 6, দেন ক্যালকুলেশন করলে আমাদের রেজাল্ট আসে 300.02। তো দেখো 12 নম্বর অঙ্কটা আমরা বুঝতে পারছি কিনা। 12 করবা, ঠিক আছে, 12-র পর আরেকটা অঙ্ক দেখাই দেই, 13 নাম্বার, 13, 14 করবো আমরা। 13 নম্বর অঙ্কটা একটু পড়ে নিই। 13 নম্বর অঙ্কে বলছে অ্যাপেক্স কোম্পানিজ স্টক ইজ সোল্ড ফর টাকা 50 পার শেয়ার। অ্যাপেক্স কোম্পানির স্টক 50 টাকা করে বিক্রি হচ্ছে। এখন বিক্রয় মূল্যকে সাধারণত আমরা P0 বলি, কিন্তু এই অঙ্কে বিক্রয় মূল্যটাকে P0 বলা যাবে না, কারণ এখানে বলছে শুড ইউ বাই অ্যাপেক্স কোম্পানিজ স্টক, তুমি কি অ্যাপেক্স কোম্পানির স্টক ক্রয় করবা। তো যখন এরকম সিদ্ধান্ত জানতে যাবে যে আমি 50 টাকা করে শেয়ার বিক্রি হচ্ছে, এই শেয়ারটা আমি কিনবো কিনা, তখন এই 50 টাকা বিক্রয় মূল্য শুধু সিদ্ধান্তে কাজে লাগবে। আমাদের এখানে বলছে শুড ইউ বাই অ্যাপেক্স কোম্পানিজ স্টক, তোমার কি অ্যাপেক্স কোম্পানির স্টক ক্রয় করা উচিত। যখন এরকম প্রশ্ন করবে যে কোনো স্টক ক্রয় করা উচিত কিনা অথবা তুমি এই স্টক কিনবা কিনা, এইভাবে যখন কোশ্চেন করবে তখন এই সেলিং প্রাইসটা শুধুমাত্র কমেন্ট করার ক্ষেত্রে কাজে লাগবে, এটাকে P0 ধরা যাবে না। ঠিক আছে, P0 আমরা বের করব। তো এখানে বলা আছে যে রিসেন্টলি কোম্পানি পেইড অ্যানুয়াল ডিভিডেন্ড টাকা 2.00 পার শেয়ার। বলছে সাম্প্রতিককালে কোম্পানি ডিভিডেন্ড পরিশোধ করেছে শেয়ার প্রতি 2 টাকা। তো সাম্প্রতিককালে যদি ডিভিডেন্ড পরিশোধ করো ওইটা কারেন্ট ডিভিডেন্ড হিসেবে বিবেচিত হবে। সো এটা কারেন্ট ডিভিডেন্ড, যাকে আমরা D0 বলবো। হ্যাঁ, সো D0 মান হচ্ছে 2 টাকা। ইফ ইজ আচ্ছা, ইট ইজ এক্সপেক্টেড টু গ্রো 15% ফর দ্য নেক্সট 5 ইয়ার্স। বলছে গ্রোথ রেট আগামী 5 বছর পর্যন্ত 15% করে বৃদ্ধি পাবে। তাহলে এই 15% এটা প্রথম গ্রোথ রেট, যাকে আমরা G1 বলবো, যেটা কাজ করবে 5 বছর, ফলোইড বাই 7% কনস্ট্যান্ট গ্রোথ রেট। হ্যাঁ, এবং আমাদের কনস্ট্যান্ট গ্রোথ রেট হচ্ছে 7%, এটা হচ্ছে আমাদের G2 এর মান। দেয়ার আফটার কনস্ট্যান্টলি, মানে আমাদের ওই কনস্ট্যান্ট গ্রোথ রেটটা আজীবনই কাজ করবে, হ্যাঁ কনস্ট্যান্টলি। ইফ দ্য রিকোয়ার রেট অফ রিটার্ন 12%, যদি প্রত্যাশিত আয়ের হার 12% হয়, অর্থাৎ কে এর মান যদি 12% হয়, শুড ইউ বাই অ্যাপেক্স কোম্পানিজ স্টক, তুমি কি অ্যাপেক্স কোম্পানির স্টক ক্রয় করবা। এই বিষয়ে তোমার মন্তব্য জানতে চাইছে। তো আমি অ্যাপেক্স কোম্পানির শেয়ার কিনবো কি কিনবো না এটা জানার জন্য আমাকে P0 বের করতে হবে। হ্যাঁ, আমি যে P0টা বের করবো ওইটা হচ্ছে শেয়ারটার অরিজিনালি দাম, ঠিক আছে, শেয়ারটার ন্যায্য মূল্য। তা আমি যে P0টা বের করব, যদি দেখি ওই P0টা, হ্যাঁ 50 টাকার কম, তাহলে আমি ওই শেয়ারটা কিনবো না, কারণ শেয়ারটার দাম আছে 50 টাকার কম কিন্তু 50 টাকা করে বিক্রি হচ্ছে, তখন আমি ওই শেয়ারটা কিনবো না। আর যদি দেখি P0টা 50 টাকার বেশি, হ্যাঁ ধরো 60 টাকা আসছে, তাহলে 60 টাকার একটা শেয়ার যদি 50 টাকা করে বিক্রি হয় তাহলে অবশ্যই আমি কিনবো। তাহলে P0 বের করার পরে আমি সিদ্ধান্ত দিতে পারবো যে আমি শেয়ারটা কিনবো নাকি কিনবো না। যদি P0-র মান 40 টাকা হয় তাহলে আমি বুঝতে পারছি যে তথ্যগুলো ব্যবহার করে এই শেয়ারটার অ্যাকচুয়ালি দাম হচ্ছে 40 টাকা, 40 টাকার শেয়ার যদি বাজারে 50 করে বিক্রি হয় আমি কিনবো না। আর যদি P0 বের করার পরে আমি দেখি P0 হচ্ছে 80 টাকা, তাহলে এটা ন্যায্য দাম 80 টাকা, 80 টাকার একটা শেয়ার বাজারে মাত্র 50 টাকা করে বিক্রি হচ্ছে, তখন আমি শেয়ারটা কিনবো। ঠিক আছে, সো আমরা হচ্ছে প্রথমে গিভেন দিয়ে লিখবো কারেন্ট ডিভিডেন্ড পার শেয়ার D0 হচ্ছে 2 টাকা, তারপরে প্রথম গ্রোথ রেট এটা হচ্ছে G1 15%, এই যে লিখলাম গ্রোথ রেট ফর ফার্স্ট 5 ইয়ার্স, প্রথম 5 বছরের জন্য গ্রোথ রেট বা G1 এর মান হচ্ছে 15% অথবা 0.15। আর 7% এটা আমাদের কনস্ট্যান্ট গ্রোথ রেট। সো কনস্ট্যান্ট গ্রোথ রেট, যাকে আমরা G2 বলতেছি, G2-র মান হচ্ছে 7% অথবা 0.07। রিকোয়ার রেট অফ রিটার্ন এটা হচ্ছে K এর মান 15%, সরি 12%, আমরা K-এর মান 12% অথবা 0.12 লিখলাম। আর সিদ্ধান্ত জানতে চাইছে আমরা এস্টিমেটেড প্রাইস অফ স্টক P0 কত এটা বের করব। তো P0 বের করার জন্য আমাদের হচ্ছে আগে হেয়ারে কিছু ডিভিডেন্ড বের করতে হবে। ঠিক আছে, সো ডিভিডেন্ড কয়টা বের করবো এটা একটু আমরা বুঝে নেই। এই G1 কাজ করবে কয় বছর, 5 বছর। আর G2 কাজ করবে কয় বছর, আজীবন। আজীবন বললে আমরা 1 বছর চিন্তা করব।
তাহলে এখানে যোগফল নামে 6 বছর, তাহলে 6টা ডিভিডেন্ড বের করতে হবে, D1 D2 D3 D4 D5 D6, হ্যাঁ D6 পর্যন্ত বের করতে হবে। এই যে আমরা হচ্ছে দেখো D1 D2 D3 D4 D5 D6 পর্যন্ত বের করছি, ঠিক আছে। তো যখন ওই G1 মানে প্রথম 5 বছর G1 কাজ করছে, এই যে G1 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 প্রথম 5 বছর G1 কাজ করছে, আর এই 6 নম্বর বছরে G2 কাজ করছে, এগুলো কিন্তু একটু সতর্ক থাইকো। তো 6টা ডিভিডেন্ড যদি বের হয় তাহলে 5 নম্বর বছরের প্রাইস অর্থাৎ P5 বের করতে হবে। P5 বের করার সূত্র কি, শেষ ডিভিডেন্ডটা উপরে বসবে আর তাকে ভাগ করতে হবে KE মাইনাস শেষ গ্রোথ রেট দ্বারা, ঠিক আছে। P5 মানে যখন তুমি ডিভিডেন্ড 6টা বের করবা, আমাদের এখানে প্রথম গ্রোথ রেট 15%, যেটা 5 বছর কাজ করবে, আর দ্বিতীয় গ্রোথ রেট 7%, যেটা কনস্ট্যান্ট মানে আজীবন কাজ করবে। তাহলে 5 আর হচ্ছে আজীবন, 5 আর 1 6, এই যে আমি এখানে 6 হিসাব করেও দেখাইছি। 6 বছরের জন্য 6টা ডিভিডেন্ড বাইর করতে হবে। সো আমরা D1 D2 D3 D4 D5 এই 5টা ডিভিডেন্ড বের করব G1 এর সাহায্যে, আর 6 নম্বর ডিভিডেন্ডটা বের করব G2 এর সাহায্যে, ঠিক আছে। এরপরে ডিভিডেন্ড যেহেতু 6টা বের করছি, তাহলে তার আগের বছরের যে প্রাইসটা অর্থাৎ P5 আমাকে বের করতে হবে। সো আমরা P5টা বের করলাম। P5 এর সূত্র মুখস্থ করা যাবে না, ওই শেষ ডিভিডেন্ড উপরে বসবে আর KE মাইনাস শেষ গ্রোথ রেট দিয়ে ভাগ করতে হবে। তো ক্যালকুলেশন করলে 86.40 আসে রেজাল্ট। এখন আমরা হচ্ছে জাস্ট সূত্র বসাবো, সূত্রের মধ্যে মান বসাবো, আমাদের রেজাল্ট আসবে 59.89। তখন আমরা লিখে দিব যে অ্যাপেক্স কোম্পানিজ স্টক শুড বি বট, অ্যাপেক্স কোম্পানি স্টক ক্রয় করা উচিত বিকজ এস্টিমেটেড প্রাইস অফ স্টক ইজ হায়ার দেন কারেন্ট সেলিং প্রাইস। এস্টিমেটেড প্রাইস কারেন্ট সেলিং প্রাইস হচ্ছে হায়ার, মানে আমরা শেয়ারটার দাম বের করছি, দাম বের করে দেখলাম এটা দাম আছে 59.89 টাকা, 59.89 টাকা, এটা হচ্ছে শেয়ারটার ন্যায্য দাম, এটা হচ্ছে শেয়ারটার ন্যায্য দাম। এখন এই যে শেয়ারটার ন্যায্য দাম বেরোয়েছে 59.89 টাকা, তার মানে আমি বুঝে গেছি এই শেয়ারটার দাম আছে অ্যাকচুয়ালি 59.89 টাকা। এখন 59 টাকার একটা শেয়ার বাজারে 50 টাকা করে বিক্রি হচ্ছে, তাহলে আমি যেহেতু দেখতে পাচ্ছি যে শেয়ারটার দাম আছে 59.89 টাকা, কিন্তু এই 59 টাকার শেয়ার বাজারে যখন মাত্র 50 করে বিক্রি হচ্ছে, আমি তখন অবশ্যই শেয়ারটা কিনবো, কিনলে তো আমার 9 টাকা সামথিং লাভ হয়ে যাচ্ছে, তাই না। তো আমরা লিখবো অ্যাপেক্স কোম্পানিজ স্টক শুড বি বট, অ্যাপেক্স কোম্পানি স্টক ক্রয় করা উচিত বিকজ এস্টিমেটেড প্রাইস অফ স্টক ইজ হায়ার দেন কারেন্ট সেলিং প্রাইস, শেয়ারের এস্টিমেটেড প্রাইস কারেন্ট সেলিং প্রাইসের চেয়ে হায়ার, এই জন্য এই শেয়ারটা ক্রয় করা উচিত। এটাও কমপ্লিট করবা, ঠিক আছে, 13 কমপ্লিট করবা। আর 14 নাম্বার যে অঙ্কটা আছে এটাও তোমাদের হোমওয়ার্ক থাকুক, 14 নম্বর অঙ্কটাও কমপ্লিট করবা। এখানে বলছে যে পেরি মোটরস কমন স্টক কারেন্টলি পেইস অ্যানুয়াল ডিভিডেন্ড অফ টাকা 1.80 পার শেয়ার। বলছে পেরি মোটর বর্তমানে শেয়ার প্রতি 1.80 টাকা লভ্যাংশ পরিশোধ করে। সো এই 1.80 টাকা এটা হচ্ছে কারেন্ট ডিভিডেন্ড। সো কারেন্ট ডিভিডেন্ড পার শেয়ারকে আমরা D0 দ্বারা প্রকাশ করব। এই যে কারেন্টলি পেইস কথাটা আছে, কারেন্টলি পেইস থাকলে আমরা বুঝতে পারি যে এই ডিভিডেন্ডটা বর্তমানে পরিশোধ হচ্ছে। সো এটা হচ্ছে বর্তমানে লভ্যাংশ, যাকে D0 দ্বারা প্রকাশ করতে হবে। রিকোয়ার রেট অফ রিটার্ন এটাকে আমরা কেই বলে থাকি, কেই এর মান প্রশ্নে দেওয়া আছে কত, 12%। বলছে ইস্টিমেট দ্য ভ্যালু অফ কমন স্টক, কমন স্টকের ভ্যালু বা P0 কত এটা বাইর করতে বলছে। আন্ডার ইচ অফ দ্য ফলোইং অ্যাজাম্পশন অ্যাবাউট ডিভিডেন্ড, ডিভিডেন্ড সম্পর্কে নিচের অ্যাজাম্পশন ধরে আমাদেরকে শেয়ারের প্রাইস বের করতে বলছে। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে নাম্বার যে রিকোয়ারমেন্ট, এখানে বলছে ডিভিডেন্ড আর এক্সপেক্টেড টু গ্রো অ্যাট অ্যান অ্যানুয়াল রেট অফ 0% টু ইনফিনিটি, মানে আমাদের ডিভিডেন্ড গ্রোথ রেট হচ্ছে 0%, যেটা আজীবন 0%ই থাকবে। তার মানে এটা জিরো গ্রোথ মডেলের অঙ্ক। আমরা হচ্ছে P0 বের করব D0/KE এই সূত্র প্রয়োগ করে। আর নাম্বার যে রিকোয়ারমেন্ট, এখানে বলছে যে আমাদের কনস্ট্যান্ট গ্রোথ রেট 5%, যেটা আজীবন কাজ করবে। সো যেহেতু গ্রোথ রেট একটা দেওয়া আছে সেহেতু আমরা হচ্ছে কনস্ট্যান্ট গ্রোথ মডেলের সূত্র প্রয়োগ করে P0টা বের করব। আর 3 নাম্বারটা হচ্ছে মাল্টি পিরিয়ডের অঙ্ক, এখানে 5% কাজ করবে 3 বছর, হ্যাঁ এটা হচ্ছে আমাদের G1, আর এই 4% কাজ করবে 4 থেকে আজীবন, এটা হচ্ছে আমাদের G2। হ্যাঁ, সো আমরা মাল্টি পিরিয়ডের সূত্র প্রয়োগ করে অঙ্কের সমাধান করে ফেলবো। তো এটা হোমওয়ার্ক থাকলো তোমাদের, এই পর্যন্তই থাক, আমাদের ক্লাসটা যে কোনো সময় কেটে যাবে, লেস দেন 1 মিনিট দেখাচ্ছে। তোমরা হচ্ছে এই 14 পর্যন্ত HW করে ফেলবা, ঠিক আছে। আজকের মতো বিদায় নিচ্ছি, সব ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।